আমিন আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার মনে হয় বাংলাদেশে আজকে সবচেয়ে বড় খবর যে সাবেক জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এবং তিনি ফেনী ৩ আসনের সংসদ সদস্য, তিনি আটক হয়েছেন। তার সবচেয়ে বড় পরিচয় যে কারণে তিনি আলোচিত সমালোচিত সেটি হচ্ছে তিনি ১/১১-র অন্যতম কুশীলব ছিলেন। ফলে তার এই আটকের মধ্য দিয়ে আসলে কি বার্তা আমরা পেলাম? এটা কি প্রতিশোধের রাজনীতিতে ফিরবেন না তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন। সেই দিক থেকে এটি কি প্রতিশোধ নাকি আইনের শাসন নিশ্চিত করা? যদি সেই প্রশ্নটি করি আমি, তাহলে শুধু মাসুদ উদ্দিন চৌধুরী নন, আরো অসংখ্য মানুষের নাম এর সঙ্গে জড়িয়ে পড়ে, কারণ অনেক রথী মহারথী এর সঙ্গে যুক্ত ছিলেন। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ। আপনি যে মাসুদ্দিন অত্যন্ত কি বলে আলোচিত। ওনাকে অন্যতম কুশীলব না বলে ওনাকে বলতে পারেন যে মইনিউ আহমেদের চাইতে উনি ছিলেন আসলে মূল লোকটা। মানে 1/11-এর সময় আমি একেবারে অ্যাক্টিভলি তখন মানে সাংবাদিকতার সাথে মানে একটা টিম লিড করি। আমি জানতাম আর কি যে উনি আসলে মূল লোকটা ছিলেন, ওটা প্রাণ ভ্রমরাটা কিন্তু উনি ছিলেন। মইনিউ যেহেতু আর্মি চিফ ছিলেন সেই জন্য মইনিউ সামনে আসছেন। মাসুদ্দিন ছিলেন পুরো প্রক্রিয়াটার মধ্যে, সব কিছুর মধ্যে মইনিউর কোনো ওইভাবে কোনো হাত ছিল না, সব জায়গায় ছিল মাসুদ্দিনের হাত। যেমন ধরেন ট্রুথ কমিশনের মাধ্যমে আপনি জানেন কিনা মানে ট্রুথ কমিশনের মাধ্যমে এই আর্মির ছোট ছোট মেজররা, মানে বাচ্চা বাচ্চা মেজর যেগুলো আপনার বাড়িতে আসলে আপনি নাক টিপলে দুধ বেড়ে এরকম আমরা মনে করতাম, সে বাচ্চা বাচ্চা মেজররা আমরা দেখছি যে অনেক মানে বয়োজ্যেষ্ঠ লোক থেকে শুরু করে অনেক বড় মানুষদেরকে নিয়ে তারা বেইজ্জত থেকে শুরু করে অসম্মান থেকে শুরু করে বলতে পারেন যে, এবং সম্পদ লিখে নেওয়া ঘটনাও ঘটিয়েছেন তারা এই মাসুদ্দিনের ওই নেতৃত্বের ওই জাতীয় দুর্নীতি দমন টাস্ক ফোর্স। এবং সেটাতে একটা ট্রুথ কমিশন ছিল, সেই ট্রুথ কমিশনের আওতায় তার এই মেজররা, এই মেজর র্যাঙ্কিং যারা আজকে ধরেন এখন লেফটেন্যান্ট জেনারেল আছে, এরাই কিন্তু এই মেজররাই কিন্তু এখন যিনি চিফ আছেন তারাও কিন্তু ওই সময়কার মেজর। কিন্তু তখন আমরা বলতাম এদেরকে এদের নাক টিপলে দুধ বেড়ে আসো, এরা আমাদের সাথে মাস্তানি করে, হ্যাঁ এরকম। তো এটা ঠিক ওই সময় মাসুদ্দিন চৌধুরী সবচেয়ে ক্ষমতাবান লোক ছিলেন, এবং ওই সময় যত মানে অত্যাচার অত্যাচার যেটাকে বলে অত্যাচারের মূল নায়ক উনি ছিলেন। এমনকি তার সম্পর্কে শোনা যায় যে তারেক রহমানকে উপরে যে শারীরিক নির্যাতন করা হয় এটার পিছনে উনি ছিলেন। যদি বলা হয় যে উনি তো নিজের হাতে করেন নাই, ওনার মেজররা করছেন। হ্যাঁ, এই তো ওনার মেজররাই করছেন, কারণ ওই টাস্ক ফোর্স, ওই ট্রুথ কমিশন, ওটা সবটাই ওনার নিয়ন্ত্রণ ছিল। এটা মইনুর কোনো কিছু হাত ছিল না। মইনুর উপরে ছিলেন, আর ইনি হলেন সমস্ত এই কর্মকর্তা। আপনি অনেক ছোটোখাটো ব্যবসায়ীর দলিল এই মেজররা কিন্তু জমি লিখে নিয়েছিল। আমার মনে আছে এখনো তিতাসে একটা মিটিং করছিল, ঠিক আছে, তিতাসের মিটিং। সেই মিটিংয়ে তিতাসের সকল ওই ঢাকা শহরের রিডারদেরকে, কি বলে মিটার রিডার আছে না একটা একসময় ছিল, ওদেরকে ডেকে নিয়ে আসেছে। এই সমস্ত মিটার রিডারের সমস্ত সম্পত্তি তারা লিখে দেয় এবং দোষ স্বীকার করো, এবং কোনো কারণ ছাড়া তাদের মিটিংয়ে ডাকছে, বলো দোষ স্বীকার করো এবং লিখে দাও তোমার দলিল। এবং দলিল হাতে করে যারা যায় ওই মিটিংয়ে হাজির হয়ে দলিল জমা দিচ্ছে, অনেক কিছু করছে। নারায়ণগঞ্জে বহু ব্যবসায়ীর, নারায়ণগঞ্জে আপনি এখনো শুনতে পাবেন যারা বেঁচে আছে, হ্যাঁ, বয়োজ্যেষ্ঠ ব্যবসায়ীদেরকে ডেকে নিয়ে তাদের সম্পত্তি লিখে নিয়েছে। অনেক মেজর এটা করছে, অনেক মেজর। আপনি ঢাকা থেকে আপনি ভালুকা পর্যন্ত, ময়মনসিংহ পর্যন্ত দুই পাশের রাস্তায় শুধুমাত্র মেজর এবং লেফটেন্যান্ট কর্নেলদের সাইনবোর্ড লাগানো ছিল। সমস্ত জমি তারা দখল করে নিয়েছিল, এবং এগুলো কিন্তু মানুষের জায়গা। সে তার শুধুমাত্র লিখে নামে মাত্র ডেকে নিত, বলে লিখে দাও। বহু এই অপকর্ম এই মাসুদ্দিনের নেতৃত্বাধীন এই আর্মি অফিসাররা করছে, যারা আমাদের দেশে দেশপ্রেমিক বলে দাবি করে। আমাদের দেশে পুরাটাই চক্রটাই ছিল পুরা দুর্নীতিবাজ চক্র। সো মাসুদ্দিন এর এই আটকটা একদিকে যথেষ্ট ন্যায্য আটক, আবার আরেকদিকে যদি আসেন যে কথা আসবেই, যেহেতু তারেক রহমান নিজে ব্যক্তিগতভাবে ওই সময় নির্যাতিত হয়েছেন, তো এটা প্রতিশোধের ব্যাপার হতে পারে। কিন্তু আমি মনে করি মাসুদউদ্দিনের শাস্তি হওয়া উচিত ছিল,
এবং মাসুদের শাস্তি হওয়া উচিত। তারা যা করেছে ওই সময় সকল মেজর ওই র্যাঙ্ক ওই সময় আমি আমি স্পষ্ট করে বলতেছি, ওই সময় যতগুলি মেজর ছিল, যতগুলি লেফটেন্যান্ট কর্নেল ছিল, প্রত্যেকটাই এই অপকর্মে যারা জাতীয় টাস্ক ফোর্সের সাথে দুর্নীতি, এরা সংসদ ভবনে, আমি আপনার বলি আমি নিজের চোখে দেখা সংসদ ভবনের রুমে রুমে বসে বসে ব্যবসায়ীদেরকে ডেকে নিত। একজন সাংবাদিককে পর্যন্ত ডেকে নিয়ে, সিনিয়র সাংবাদিক, উনি শুধু সাংবাদিক না, আমি তাকে চিনি, দাঁড় করে রাখছিলেন 3 ঘন্টা। আই হ্যাভ সিন ইট। আমি এটা, উনি আমাকে না বললে আমি যাই দেখতে পারতাম না, আমি দেখেছি এটা। এই যে জিয়াউর রহমানের কবরস্থানটা আছে না, তার উল্টা পাশে। আনিস আলমগীরকে আটকে রেখেছিলেন। না না না, ও দ্যাট ইজ অল টুগেদার ডিফারেন্ট গেম। দ্যাট ইজ অল টুগেদার, প্লিজ এইটা উঠায় আপনি ওটা হালকা করবেন না। আনিস আলমগীরের হালকা ঘটনাটা হলো এটা অন্য ঘটনা, সেটাকে আপনি বলেন তাহলে আনিস আলমগীর ছোট হবে, প্লিজ জন, না ও না অনেক ছোট হয়ে যাবে এই ঘটনায়, না, যদি কিন্তু সত্যি ঘটনা আমি বলি। উনি তো অফিস থেকে ফেরার পথে, যাই হোক, আজকে আমার আলোচনাটি আনিস আলমগীরকে নিয়ে নয়, কিন্তু তারা তাদের এই যে সাংবাদিক নির্যাতন থেকে শুরু করে হেন কোনো অপকর্ম নাই তারা করেনি। আমার মনে হয় না, দুর্নীতি, সাংবাদিকরাও এটাতে ইনভলভ ছিল, প্লিজ। অফকোর্স, এখানেও আপনি বলেন, আপনি আপনি আমি আপনাকে বলি, গলফ ক্লাবের মিটিং এ কোন সাংবাদিক যায়নি? এই বড় বড় সাংবাদিক এরা যায় ওখানে, এই মুরগির রান খাইছে আর ওইখানে বক্তৃতা শুনছে। ব্রিগেডিয়ার ইয়ের কি যেন, ওই যে আপনাদের দেশে পালায় আছে বাড়ি, যেটা, বাড়ি, ব্রিগেডিয়ার বাড়ি, এই বাড়ির মুরগির রান খায় আর বাড়ির বক্তৃতা হাসান শুনছে। মাসুদ, হাসান মাসুদ কোথায়? তিনি তো খুব একেবারে ফেরেশতা হিসেবে নাজিল হয়েছিলেন। হ্যাঁ, তখন তো ফেরেশতা, তখন দুর্নীতি দমন কমিশনের উনি তো আরেক কুশীলব। মানে আপনি যদি বলেন এই অত্যাচারের আরেকটা লোক হলো হাসান মাসুদ চৌধুরী। এই ওই হাসান মাসুদ চৌধুরী কি নাকি হাসান মাসুদ? চৌধুরী, হাসান মাসুদ চৌধুরী, হ্যাঁ, দুই চৌধুরী আর কি। আমার যতদূর এর মনে পড়ে। হ্যাঁ, হ্যাঁ, দুদকের চেয়ারম্যান বানানো হয়েছিল এবং তার নেতৃত্ব কিন্তু একই রকম অত্যাচার এই বাংলাদেশের বিশিষ্ট জনদের উপরে হয়েছিল। আমি ব্যবসায়ীদের উপরে আমি বলি যে ব্যবসায়ীদের আমরা সবসময় মনে করি সবই দুর্নীতিবাজ। ভাই, ব্যবসা করতে গেলে আপনি ওই কর ফাঁকি দেন, আপনি ব্যবসা করতে গেলে আপনি বেশি লাভ করবেন, এটি তো ব্যবসার ধরন। ব্যবসা তো ব্যবসা কি তার চ্যারিটি না, তাই না? তো আপনি ব্যবসা করছে এই জন্য ধরে নিয়ে আপনি তাকে অত্যাচার করবেন? দে ডিড ইট, লিটারালি ডিড ইট। আমি আপনাকে বলি, আমি আমার নিজে যদি ওই সময় ভিডিওগুলো আমি পাই, আমার কাছে খুব সম্ভবত আমার 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 যে অফিসে চাকরি করতাম সেখানকার ভিডিওগুলো আছে। ঢাকা থেকে আপনি যদি শুধুমাত্র টঙ্গী থেকে রওনা দিয়ে যদি আপনি ময়মনসিংহ পর্যন্ত যেতেন, বা আপনি যদি ওদিকে অন্যান্য যে ডিস্ট্রিক্টগুলো পড়ে, কি যেন আর একটা ডিস্ট্রিক্ট আছে, ওই ডিস্ট্রিক্টগুলো যেতেন, দুই পাশের সকল জমি সব মেজরদের নামে লেখা, সব এসপিদের নামে লেখা, সব লেফটেন্যান্ট কর্নেলের নামে লেখা, সব কর্নেলের নামে লেখা, জীবিত কর্নেল, এগুলো কোনো অবকর্নেল ছিল না। হুম। এত নির্লজ্জ ছিল তারা। সাইফুল ভাই, আমিও তো তখন রিপোর্টার, তখন আমি এনটিভির রিপোর্টার ছিলাম। আমার তো মনে আছে, শুধু আপনি মেজরদের কথা বললেন, তাদের স্ত্রীদের কি ভূমিকা ছিল? আচ্ছা, আমার আমি তো, আমি নারীদেরকে এ থেকে বাদ দিতে চাই, কারণ নারীরা স্বামী দ্বারা না না না, প্রভাবিত আপনি হয়েছে। কেন বাদ দিবেন ওই একজন মেজরের? কারণ আমি একজন ভিকটিম ছিলাম, কারণ আমাকে একটা অ্যাসাইনমেন্টে পাঠিয়েছিল। তো ওইটা কোনো নিউজই হয় না, কোনো নিউজের একটা মানে আপনি তো জানেন সবচেয়ে কম নিউজ যেটা গুরুত্ব দেয় সেই পর্যন্ত হয় না, আমাকে বলে সেটা প্যাকেজ বানাতে। হ্যাঁ, এই নিয়ে আমি আবার, আপনি জানেন আমি একটু ঘাটতারা, যেটা আমি নিউজের সঙ্গে কখনো আরে, কখনো, আমার অফিসের গল্প বললে তো আপনি আরো আকাশ থেকে ওঠে। আমাদের ওইটাই মালিকরা তো তখন। মেজররা দেখলে লাফ দিয়ে উঠতো। হ্যাঁ, এখন কিন্তু তাদেরকে তো জিম্মি করা হয়েছিল। অন্যদিকে আপনি প্রথম আলো, ডেলি স্টারের মাহফুজানা মতিউর রহমানকে কি বাদ দিতে পারেন? তখন তো মতিউর রহমান নিজে ওরাই তো কলামে এগুলো করেছে, লিখেছিলেন যে দুই ওরাই তো এগুলো নেতৃত্বে সরে করেছে। যেতে হবে। ওরা একা না, মতিউর রহমান মাহফুজানা একা না, মতিউর রহমান চৌধুরী আছে, আরো অন্যান্য সম্পাদক আছে যারা প্রতিনিয়ত এদের গল্ফ ক্লাবের আড্ডাতে যেত। হুম। এই মতিউর রহমান চৌধুরী, আমি আপনাকে রেকর্ডে বলতেছি, মতিউর রহমান চৌধুরী দিনের পর দিনের ডিজিএফ এর অফিসে মানুষের নামে নালিশ করার জন্য যেত, বসে থাকতো। আমি তাকে বেঞ্চের মধ্যে বসা দেখছি, এই বসে থেকে কিন্তু মানুষের নামে নালিশ করতে যেত। কিন্তু সাইফুল ভাই, আমার মনে হয় যে এই ১/১১-র সবচেয়ে বেশি ক্ষতিকর যেটি হয়েছে, ধরেন রাজনীতিতে যে ডিজিএফআই বলেন, গোয়েন্দা সংস্থার যে হস্তক্ষেপ, এগুলি আগে একটু গোপনে গোপনে ছিল, কিন্তু ১/১১-র পরে তারা সম্পূর্ণভাবে প্রকাশ্য এসে রাজনীতিতে হস্তক্ষেপ করা শুরু করে। আমার মনে হয় এইটা সবচেয়ে বেশি ক্ষতির সৃষ্টি করেছে, এবং ওই তথাকথিত সুশীলরা এর পেছনে ইন্ধন দিয়েছে। সেই হ্যাঁ বিষয়টি যদি একটু বলতেন। হ্যাঁ, দেবপ্রিয় দাদারা তো তখন ওদের ইয়ে ছিল, নেওটা ছিল, তাই না?
আর দেবপ্রিয় দাস সেটার পুরস্কার হিসাবে জেনেভায় গেছিলেন, সেখানে তো আবার তার বরখাস্ত করা হয়েছে সেখানে তার কাজ করতে না পারার কারণে। তো সেগুলো নিয়ে আলোচনা, কিন্তু আমি যেটা আপনাকে বলি, মাসুদউদ্দিনকে আপনি মাসুদউদ্দিন চৌধুরীর অ্যারেস্টটা আমি মনে করি এটা প্রতিশোধের দিকটা আপনি দেখতে পারেন যে তারেক রহমান তার নিজের উপরে কি প্রতিশোধ, তার উপর অত্যাচার করছে এই জন্য কিন্তু না, আপনি যদি এইভাবে দেখেন যে একটা লোক টোটাল একটা অনাচারের জন্য দায়ী, তার শাস্তি হওয়া উচিত ছিল। কিন্তু শেখ হাসিনার আমলে এসে উনি হাই কমিশনার থাকলেন এবং একদিন দুদিন না, 5টি বছর উনি হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন 8 করেছেন। বছর, উনি দেশে এসে, হ্যাঁ 8 তিনি বছর। 8 বছর তিনি দেশে এসে কি করছেন আপনি জানেন? দেশে এসে উনি আওয়ামী লীগে যোগদান করার জন্য বহু রকম উনি লাইন গার্ড করছে, কিন্তু সেই সময় আওয়ামী লীগের কিছু বুদ্ধিমান মানুষ যারা তখন জানতো যে লোকটা কি, তারা তাকে প্রতিহত করছে। শেষ পর্যন্ত জাতীয় পার্টিতে যোগ দিয়ে তারপর সংসদ সদস্য হয়েছে। এই লোকের অ্যারেস্টে বিশ্বাস করেন, মানে আমি জানি না, আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হয়েছি, কারণ আমি ওই সময়ের অত্যাচারটা দেখেছি। আপনি যদি বলেন যে শুধুমাত্র কি এক মাসুদউদ্দিন, এর পিছনে মূল হ্যাঁ, মূল তো ছিল ডক্টর ইউনুস। তিনি নোবেল প্রাইজ পেলেন, তার 3 মাস পরে গিয়ে এই 1/11 শুরু হলো। তিনি নাগরিক শক্তি রাজনৈতিক দল নিয়ে আসতে চাইলেন, তাই না? সামহাও তিনি ব্যর্থ হলেন এবং মতিউর রহমান, মাহফুজ আনাম এরা সবাই গিয়ে ডক্টর ইউনুসের পক্ষে দাঁড়ালেন। এই পুরো চক্রটা এখন এসে তারা সফল হলো। তো এইটা তো এদেরকে তো ধরতে হবে। ডক্টর তারেক রহমান যদি শুধুমাত্র মাসুদউদ্দিনকে টার্গেট করেন আর এই মূল যেই চক্র এদেরকে যদি বিচারে না আনে, তাহলে এক মাসুদউদ্দিনকে দিয়ে কি কি ফায়দা হবে? তাহলে তো না শুধুমাত্র না ব্যক্তিগত। না না, কোনো ফায়দা হবে না। মানে এক মাসুদ্দিন কোনোদিনই সলিউশন না, ইট ইজ ট্রু। আপনার ফুল নেটওয়ার্কটা যদি আপনি না ধরেন, কিন্তু আমাদের দেশে কি এই নেটওয়ার্ক ধরা সম্ভব? আমাদের দেশে সেই দেশ কবে হবে বলে না, কি একটা কবিতা আছে না, আমাদের সে কবে হবে সেই দেশ, না কি যেন একটা আমাদের কবিতা দেশে আছে, কবে হবে সেই ছেলে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কাজে বড় হবে। তো এখন সেই সেই দিন কবে আসবে? এই দিন আসবে না, কারণ মাহফুজ আনাম এবং মতিউর রহমানরা হলো এমন এমন জায়গার মানুষ, এমন জায়গার চিজ। দেবপ্রিয়টা এমন জায়গার চিজ, এদেরকে টাচ করা যায় না, না, এদেরকে টাচ করা যায় না। এরা তো ধরেন এদেরকে একটা একমাত্র টাচ শাখা। করা। না সাইফুল ভাই, ধরেন এরা হচ্ছে কি একটা শাখা, বিভিন্ন সেক্টরে এদের শাখা আছে, কিন্তু মূল চক্রের হোতা তো ওই ডক্টর ইউনুস। তার উপরে যারা আন্তর্জাতিক চক্র আছে, যারা দুই নেত্রীকে বাদ দিতে চেয়েছিলেন, তারা তো এখনো সক্রিয়। মাত্র না 18 মাসের মাথায় ইউনুস সরকারের বিদায় হলো, কিন্তু এখনো তো তাদের ছায়া রয়ে গেছে। তাহলে এই তারেক রহমানের এটা কি শুধুই প্রতিহিংসা দেখবো, নাকি আসলেই তারা একটা ওর একটা প্রতিকার করতে চেয়েছে? না, আপনি এটা আশা করতে পারেন না তারেক রহমানের কাছ থেকে, কারণ তারেক রহমান বিষয়টাকে যে মামলায়, সে ধরেন তাকে যে মামলায় ধরছেন, মানব পাচার মামলা, এটা কোনো মামলা? না, এই মামলা টিকবে? 106 জন এটার আসামি রে ভাই। 106 জন আসামির একজন হলো মাসুদউদ্দিন। তারপরে আবার আছে কি, সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমেদ আছে, সাবেক সচিব আছে, সাবেক সচিব কতগুলি আছে। আপনি এই মামলা টিকাতে পারবেন না। সো এইটা আলটিমেটলি শুধুমাত্র মাসুদউদ্দিনের উপরে একটা রোষ বা প্রতিশোধ বা একটা আক্রোশ মিটানোরই একটা জায়গা। দেখেন 5 দিন পরে মাসুদউদ্দিন কি হালে বের হয়, এটা হলো দেখার বিষয় আমাদের। যে তারেক রহমানকে যে হালে তারেক রহমান বেরিয়েছেন, সেই হালে মাসুদউদ্দিন বের হয় কিনা রিমান্ড থেকে, ওইটা আমাদের দেখার বিষয়। সো এটা আপনি বলতে পারেন যে 1/11 যেই চক্র, যে এদের কিচ্ছু হবে না, কারণ মাসুদউদ্দিন হলো ওদের কিরণক ছিল। মাসুদউদ্দিন তো আপনার কুশীলভ বলি, কিসের কুশীলভ? কুশীলভ ওর কিরণক, ও হলো পুতুল ছিল, ওর পুতুলদের। কিন্তু সে একসময় এত পরাক্রমশালী হয়ে গেছিল যে সবার উপরে সে নিপীড়ন চালাইছে। এখন যে কারণে আপনি এমন কোন ব্যবসায়ী পাবেন না যে ব্যবসায়ী খুশি হয়নি মাসুদউদ্দিনের অ্যারেস্টে। বিশ্বাস করেন, যারা জীবিত আছে তখনকার সময় প্রত্যেকে খুশি হয়েছে, কিন্তু প্রত্যেকটা লোকের উপরে তারা অত্যাচার করছে। এবং আপনি ওই মেজররা, যে মেজররা এখন এই যে লেফটেন্যান্ট জেনারেল, এখন মেজর জেনারেল, এখন এরাই তো সব, সেই মেজর জেনারেল আপনি ধরতে পারবেন? সেই মেজরদেরকে ধরতে পারবেন যে মেজররা এই আকামগুলি করছে? ধরতে পারবেন না তো, কারণ দে আর ইন সার্ভিস, সাম আর ইন সার্ভিস, সাম বিদেশে, সাম ওখানে সব সুবিধা নিয়ে চলে গেছে। তখনকার মেজরগুলির কথা আপনি মনে করেন, আপনি বললেন না আপনি একটা উপ বানানোর জন্য আপনারা চাপ দিছে। আরে ভাই, মেজর মিয়া আসলে আমাদের অফিসের আমার বস মানে মালিক বস আর কি, আমার আমার প্রফেশনাল কোনো বস না, মালিক বস, তার জন্য খাবার নিয়ে বসে থাকতো, বা কখন আসিবেন কবি, হ্যাঁ, না পদধূলি দিবেন, তাদের মেজর দৌরত্ব, সাহেব আসবেন, হ্যাঁ, এই মেজর তাদের সাহেবের জন্য বসে দৌরত্ব থাকতো। এতটাই বেশি ছিল। আমি বললাম না একটা আমি ওই ক্যাসেট, তখন তো আমরা ক্যাসেট ইউজ করতাম। ওই ক্যাসেট নিয়ে, কারণ আমি এটা বলছিলাম এটা বানাবো না, কারণ এটা নিউজ হয়ই না। আমি সেই ক্যাসেট নিয়ে বাসায় চলে গেছি। অফিস থেকে আমাকে ফোনের পরে ফোন, আমি তো বুঝছি তারা এটা চায়। সো আমি আর ফোনই ধরি নাই। হ্যাঁ,
পরে দেখি আমার সেই নিউজ অন এয়ার হচ্ছে, আমি তখন অফিসে ফোন করলাম, কি ব্যাপার, এটা কিভাবে অন এয়ার হইলো? আর কেউ কোনো উত্তর দেয় না। আপনি জানেন আমি কত ঘাটতারা ছিলাম, হ্যাঁ? সো এটার পরে আমি শুনি অন্য আর একটা চ্যানেল থেকে ধার করে এনে ওটা চালাতে বাধ্য করা হয়েছিল। শোনেন, আপনি তো একটা উবের কথা বললাম, একটা বড় ঘটনার কথা মানে বলি। এরকম তো আরো অনেক ঘটনা আছে। আমি একটা তারা বড় কি ঘটনার কথা পরিমাণ, বলি। কি আমার পরিমাণ, কাছে আমার হ্যাঁ, কাছে আমার কাছে মানে মেজর সাহেবদের মানে মেজর সাহেবদের রাদের মাধ্যমে, মানে এই তখনকার এক ব্রিগেডিয়ার ছিল, সে ব্রিগেডিয়ার তার এক লোক এক মেজরকে পাঠাইছে। মেজরকে পাঠায় আমার কাছে একটা খাম দিছে আর কি। তো খাম বাইর করে দেখি যে এটা একটা এই আরবিতে লেখা একটা কিরে ভাই, এটা জিনিসটা কি? বলে যে এটা তো এই খালেদা জিয়ার বিয়ের কাবিননামা। আমি শ্বাসের আমার তো চান্দি গরম হয়েছে, কয় কি এটা বিয়ের কাবিননামা, এটা আমিও পাইছিলাম ওইটা। পাইছে। শোনে না, এখন এই বিয়ের কাবিননামা দেওয়ার পরে আমি বললাম, ভাই আমি তো এটা, আমি তখন তাৎক্ষণিক কি বললাম যে আমি আরবি বুঝি না ভাই, আমি সে বললে তো আমরা অনুবাদ করে এনে দিচ্ছি। আমি বলছি, না ভাই, আপনার অনুবাদ করলে আমি বিশ্বাস করবো কেন, এই আরবি থাকুক, আমি আগে দেখি। আমি যথাযথ যারা আরবি জানে আমি এটা বুঝে নিই, তারপরে আমি এটা আটকে রাখলাম। আটকে রেখে দিয়া মানে আমি তাদের আপাতত ঠেকাইছি। অন্যরা অনেকে কিন্তু এটা নিয়ে অনেক চাপের এটা এটা ইভেন বলা হয় যে এটার সাথে মতিউর রহমান এবং মাহফুজা নামও জড়িত আছে, যারা এই চক্রটা যারা সব সরবরাহ করছে। তখন আমার এক মালিক আসছে দোতলায়, তখন পাঁচতলায় খুব সম্ভবত অফিস, পাঁচতলা বা চারতলা, আমার এক্স্যাক্টলি মনে নেই, চারতলা বা পাঁচতলায় অফিস। তা আমার এক মালিক আসছে আমার একটা ছোট্ট ক্ষুদ্র একটা রুম ছিল আমার কিন্তু একেবারে আমি ক্ষুদ্র মানুষ ছিলাম, ক্ষুদ্র একটা রুম ছিল আমার। তো আমি রুমের বাইরে এসে, যেহেতু ক্ষুদ্র রুম, ওর ভিতর থেকে বাইরের ইয়াররা ছেলেমেয়েরা কীভাবে কাজ করছে দেখা যায় না, তো আমি একটা এসে টেবিলে বসতাম। তো আমি ওই টেবিলে বসে বসে আছি। তো আমার একজন মালিক আসছেন, আইসা এই আজকে সালে শিবলি, ও কিন্তু এই যে সালে শিবলি আছে না, সালে, ও কিন্তু আমার সাথে, তখন সালে শিবলি আমার সামনে দাঁড়ানো, আমি সাক্ষী মানে বলতেছি। আমার মানে মালিক তারেক রহমানের প্রেস সচিব আর কি। সচিব সালে শিবলি দাঁড়ানো। তো ও আমার প্ল্যানিং এডিটর। তো দাঁড়ানো, তখন আমার মালিক চ্যালেঞ্জ করছে যে আজকে রাতের মধ্যে ও ম্যাডামকে ইয়াতে সৌদি আরব পাঠায় দেওয়া হবে, সৌদি ইয়ার কাছে, স্বামীর কাছে পাঠায় দেওয়া হবে। আরে শালা মহা সমস্যা। আমি বললাম যে ভাই থামেন, এইসব কী সব কথাবার্তা, আপনি একটু প্রকাশ্যে এসব কথা বলেন না ভাই। তখন মানে বীরত্ব, এই মানে খালেদা জিয়ার বিরুদ্ধে বলাটা একটা বীরত্ব। আমার যে মালিক এ কামটা করছে, খালেদা জিয়া তাকে 21 পদক দিছে। সেই মালিক কিন্তু চিৎকার করে খালেদা জিয়ার বিরুদ্ধে বলছে, তারিখ সৌদি আরব পাঠানোর জন্য প্লেন রেডি হয়ে গেছে, সাইফুল খোঁজ রাখো, অন্য চিল্লাচিল্লি করতেছে। আমার মেজাজ, তো আমি বারবার ওনাকে থামাইতে চেষ্টা করি যে এটা প্রকাশ্যে এগুলো কেউ বলে। আচ্ছা, উনি হয়তো প্রভাবিত হয়েছেন, জানেন, অনেক কিছু হইতে পারে, চিল্লাচিল্লি। আমার মেজাজ এত খারাপ হয়েছে, আমি ডায়েরি বাইট করছি একটা। আমি আসেন, আপনি আপনি এই যে কথাটা বলছেন, এটা এটা কিন্তু আপনি লিখিত দিতে হবে যে এটা ঠিক, এটা হইতে হবে। সে লোক বিশ্বাস করেন ওই লেখার নিচে সাইন করছে, আই হ্যাভ দ্যাট ওয়ান। সে সাইন আছে যে খালেদা জিয়াকে এই সৌদি আরবে ইয়ার কাছে পাঠায় দিচ্ছে। এবং সত্যি কিন্তু রাতের বেলা শুনতে, এরপরে রাত থেকে শুনি খালেদা জিয়ারে পাঠায় দেওয়া হচ্ছে, খালেদা জিয়াকে তল্পিতল্প সত্যি কিন্তু হেভি গুঞ্জন, শেষ পর্যন্ত তার এই গুঞ্জন সব ইয়ে হয় নাই। কিন্তু আপনি দেখেন এই মেজররা দলিল পাঠাইছে, খালেদা জিয়ার কাবিনের দলিল। তারপর আমার মালিক যারে এবং 21 পদক ওই দিছে, খবর প্রকাশ করার 21 জন্য পদক রীতিমতো দিছে, চাপ তৈরি করেছিল মানব জমিন, সেই খবর করেছিল পর্যন্ত। করেছিল। হ্যাঁ। আপনি তো ওরাই তো, আমি তো ওই চক্রটার কথা বললাম, তো ওরা বেঞ্চিতে বসে থাকতো। আমি তো দেখা চোখের দেখা জিনিস। আপনি কল্পনা করতে পারেন যে আপনার যদি মিনিমাম আনুগত্য থাকে, একজন যে তাকে 21 পদক দিছে, সে প্রকাশ্যে চিৎকার করে বলতেছে, যদি খালেদা জিয়ার এরকম বিয়েও থাকে, আপনি কি চিৎকার করবেন? এটা তো আপনার মানুষ হলে আপনি এটা করতে পারেন। এই অমানুষের মতো আচরণ আমি দেখছি। এই শিবলি কিন্তু একটা সাক্ষী। হুম। শিবলি ওইখানে ছিল এবং শিবলি তখন ওনার দিকে তাকার, আমার সাথে উনি ঝগড়া করতেছে, শিবলি একটা প্রত্যক্ষদর্শী। তো আমরা আমরা এই ধরনের জীব, যারা এখন এই সবগুলোর বিচার আপনি কেমনে করবেন? তারেক রহমান ওর বিচার করবে? করবে না তো। কাজের রহমান কোনদিন খোঁজ নেবে? ইভেন শিবলিকে জিজ্ঞেস করুক, বা শিবলি কোনোদিন তারেক রহমানকে বলছে যে এই লোকটা এরকম? অথচ সেই লোকটা কিন্তু তারেক রহমানের রিসিপশনে দাওয়াত শুধু পায় না, প্রেস কনফারেন্সে দাওয়াত পায়, এবং সেখানে প্রশ্ন করা হবে, তারেক রহমান ওর প্রশংসা করে। আই সিন হুম। এইবারও। এখন এখন সাইফুল ভাই বুঝলাম তো, কিন্তু একটা এই এই ধরেন এই অধ্যায়ের তো কোনো সমাপ্ত নাই। এখনো না, তো ধরেন খালেদা জিয়া তো নাই। তিনি চলে গেছেন পৃথিবী ছেড়েই। এই কীট কিন্তু পতঙ্গগুলি আমাদের সমাজের মধ্যে এত ঘাঁটি গেড়ে বসে আছে, বুঝছেন? এই কীট পতঙ্গগুলি দেখেন এখন পর্যন্ত আছে। আপনি একটা মানব জমিন একটা পত্রিকা, এটা কোনো লাভ নাই, লোকসান নাই, এটা চলে কেমনে কন্ত দেখি? কার টাকায় চলে জানেন এটা? আমি জেনে বলতেছি, এটা সালমান এফ রহমানের টাকায় চলে। কেন? ওনার ওয়াইফ হলো সালমান এফ রহমানের আত্মীয়, ফুফু বা ভাগ্নি বা খালা, এরকম কিছু একটা।
তার টাকায় কিন্তু মানব জমিন চলে, মানব জমিনের বেতন হয় ওইখানকার টাকা, মানব জমিনের লাভ দিয়ে হয় না কিন্তু এখন পর্যন্ত। আর মাস্তানি করে কি দেখেন, কি অত বড় সম্পাদক, এখন আবার নবাবের সম্পাদক হয়েছে, এই কি যেন নবাব না কি যেন হয়েছে একটা, ওইটার ইয়ে হয়ে গেছে। না সাইফুল ভাই, এখন ধরেন শুধু সাংবাদিকদেরকে দোষারোপ করে তো কোনো লাভ নাই। সাংবাদিকরা অন্যতম বাজে চরিত্র আমাদের দেশের সমস্ত পট পরিবর্তনের সময়, অন্যতম বাজে চরিত্র সাংবাদিক। না, কারণ তারা তো একটা হাতিয়ার, তাদের কাছ থেকে তো, তাদের মাধ্যমে তো জিনিসগুলো ভাই বাইরে আমি 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 চ্যালেঞ্জ করে বলতেছি, আমার চ্যানেলে আমি এটা করতে দেইনি, মালিকদেরও আমি চান্স দেয়নি এগুলা করার জন্য, এবার এবার না, নেভার। চ্যানেলে যে ধোয়া তুলসী পাতা তা তো না, না কিন্তু ওগুলো তারা আমি করতে দেইনি। যখন যে সরকার ক্ষমতায় থাকে তাদের সেটা রং তো করে, ধারণ করে, আপনি আমি এগুলি বলছি বলেনই এই না। যে আমি বলছি যে এই যে কালিমাযুক্ত যে কাজগুলো, এগুলো কিন্তু চ্যানেলে আমি করতে দেইনি তাদেরকে, তারা দালালি করছে, উম, দালালি করছে। বলছে, হ্যাঁ, ওই যে এই ছাদের উপরের কৃষি আইনে এখানে ছাদ বাগান বানায় ফেলাইছে। হ্যাঁ, ছাদের বাগান রে ছাদ কৃষি বানায় কিন্তু প্রচার হ্যাঁ, করছে অনেক সুতরাং আপনি মেজরের, বলেন না এগুলো যে আমি একটা দেখছি। ধোয়া তুলসী পাতা, কারণ না, সবারই তো ধোয়া তুলসী পাতা নারী কেউ না, কিন্তু চেষ্টা করা, কিন্তু আমাদের অনেক সাংবাদিক কোনো চেষ্টাই করেনি। তাদেরকে আমি তাদেরকে জনে জনে দেখেছি, জনে জনে, আমি প্রত্যেকের চোখের দিকে তাকে, আজকে অনেকে লম্বা লম্বা কথা বলবে, গলফ ক্লাবের ওই পার্টিগুলোতে আমি তাদের চোখের দিকে তাকিয়েছি কারা কোন দলে কোন কিছু করে। আপনি অনেক বিখ্যাত সাংবাদিকের নাম আমি এখন বলে দিতে পারবো যারা তখন কি করছে, হুম। আমি বলি না এই না, জন্য ভাই পরে আমি ধীরে ধীরে এখানে তো একা। তারা তাদের চরিত্র উন্মোচনও করেছে, এ আর নতুন কি। কিন্তু আমি যেটি আপনার কাছে জানতে চাই, এর মানে কনসিকোয়েন্সেস গুলো কি হবে, যেটি আমি শিরোনাম করেছি যে তারেক রহমান এই পার্টকে চুকাতে পারবেন না। আপনি অবশ্য বলেছেন পারবেন না, কিন্তু আমরা তো দেখতে অসম্ভব। ডক্টর ইউনুসের শাস্তি তো ডিউ হয়ে গেছে, এই উনি সর্বশেষ যেটা করলেন এটির জন্য তো তিনি তো বরং আপনি বলবেন যে উনি এখন জাপানে আছেন, কি মর্যাদায় তিনি জাপানে গেছেন, তাকে ধাওয়াও করেছিল নাকি, তিনি কিভাবে স্কেপ করলেন যাওয়ার সময়, এটা যদি একটু বলতেন। আপনার কাছে কি মনে হয় হিসাব নিকাশটা? কারণ তারা এখনো শক্তিশালী, মানে সক্রিয়ভাবে সবকিছু কলকাঠি নাড়ছে, এটি তো আর বুঝতে বেশি কিছু লাগে না, তাই না? সুলতানা, মানে আধ্যাত্মিক কথা বলে তো লাভ নাই, বাংলাদেশ এটা অসম্ভব। তারেক রহমান না, তারেক রহমানের চাই, তারেক রহমান তো ব্যক্তিগতভাবে উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে এখন এটাকে মনে হচ্ছে যে উনি মাসুদুদ্দিনকে ধরছেন, কিন্তু উনি মাসুদ্দিন বা এদের কাউকে ধরতেন না যদি উনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হতেন, কাউকে উনি ধরবেন না। না, এই এক মাসুদুদ্দিনরাই ধরবেন উনি। উনি আর কারো, শুধু কি মাসুদুদ্দিন খেলোয়াড় ছিল উনি জানেন না? কারা ছিল জানেন তো। কই একজন রিটায়ার্ড আর্মি অফিসারকে যারা তার উপর অত্যাচার করছে, কই উনি তো কাউকে ইয়ে করেন নাই, মানে কারো বিরুদ্ধে কোনো অভিযোগও তোলেন নাই, কিচ্ছু করেন নাই, উল্টো উনি মাপ চেয়েছেন, তাই না? ওনার উপরে অত্যাচারের জন্য উনি মাপ চেয়েছেন, যে একজন লেফটেন্যান্ট জেনারেল বা কোন একজনের উপর প্রকাশ্যে মানে অনলাইন মিটিংয়ের মধ্যে। সো উনি তো এটা করেছেন। আপনি তার পক্ষে এটা অসম্ভব ব্যাপার, কারণ বাংলাদেশে উনি কিভাবে আসছেন, আপনি কি মনে হয় উনি কোনো মানে ইয়েতে আসছেন, কোনো কি বলে সহজ পথে আসছেন? উনিও তো কুটিল পথেই আসছেন। উনি যেরকম মুসলেকা দিয়ে গেছেন, ওনাকে যারা মুসলেকা নিয়েছে আমি তো জানি কোথায় কোথায় মুসলেকা নিয়েছে, কোন জায়গায় মুসলেকা ওনার থেকে নিয়েছে, কোন কোন স্টেপ থেকে কোন স্টেপে, প্লেনের ভিতরে পর্যন্ত যায় যারা মুসলেকা আছে, তাদের বিরুদ্ধে তো উনি কিছু করেন নাই। সো এইটাকে ধরবেন হলো মাসুদউদ্দিন হলো, উনি ব্যক্তিগতভাবে মনে করেন মাসুদউদ্দিনদেরকে তার কি বলে ওনার মামার বন্ধু, তো ওনার সাইদ ইস্কান্দারের বন্ধু, এই মাসুদউদ্দিনরা তাদের আত্মীয়। সো এই আত্মীয়র উপর একটা জিজ্ঞাসা উনি ইয়ে করলেন, আর কিছু করতে পারবেন না। তাহলে তো উনি যদি তাই করতেন ভাই, যেদিন ক্ষমতা আসছে সেদিন তো ওই যে মেজরগুলো ওনার পিছিয়ে পিছিয়ে তাড়া করে যে মুসলেকা নিছে এগুলো তো বানতে পারতেন, কই বানছেন? আর্মিতে কোনো রকম কোনো স্টেপ নিতে পারছেন? পারেননি, এটা সম্ভব না। বাংলাদেশের এই জিনিসগুলো অসম্ভব ব্যাপার, কারণ প্রত্যেকেই আমরা কোনো না কোনোভাবে কোনো না কোনো মুসলেকা দিয়ে আমরা চলি। সেটা যদি বলেন তাহলে এই যে এখন যে তারা সক্রিয় আছে, ধরেন শেখ হাসিনা দেশে ফিরবেন কি ফিরবেন না, সেই সিদ্ধান্ত তো অনেকখানি তাদের কাছে বলে শুনেছি। অসম্ভব, এটা তাদের উপরে, এটা মানুষের উপর নির্ভর করে, আমি এটা বিশ্বাস করি। বাংলাদেশের মানুষ যদি চায় শেখ হাসিনাকে কেউ আটকে রাখতে পারবে না, কেউ আটকে রাখতে পারবে না, কারণ মানুষের উপর নির্ভর করবে তো এখানে আপনি কেউ, যেহেতু কি শেখ বলতে হাসিনা চাচ্ছেন কারো মানুষ চায় না মুসলেকা দেখে দ্বারা। তিনি ফিরছেন না? জি, আপনি কি বলতে চাচ্ছেন যে মানুষ চায় না দেখে তিনি ফিরছেন না? না না না, মানুষ চায় না দেখে ফিরতে বলছে, মানুষকে সেটা চাইতে হবে।
আমি সেটা বলছি, মানুষ ভেতরে ভেতরে চাইলে তো হবে না। এখন দেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে আমি আমার বাবাকে কাঁদতে দেখছি, কিন্তু সেটা তো ঘরের মধ্যে কাঁদছে না। আমি তো আমার বাবারা যায় দেখি না লাঠি হাতে বাইরে যায় পিটাপিটি করতে, করে না, করে নাই তো, সেটা সত্যি কথা, যা কাঁদতে দেখছি। তা এখন ঘরে ঘরে শেখ হাসিনার জন্য গুমরে গুমরে কাঁদতেছে, তা ঠিক আছে, কিন্তু বাইরে এসে কখন কাঁদবে, ওই কান্নাটার জন্য আপনাকে ওয়েট করতে হবে। মানে সেটা কতদিন, কিভাবে কি আই হবে? ডোন্ট নো, আই ডোন্ট নো। মানুষের এই দেশের মানুষের মন, আপনি আমি মানুষকে গালি দিতে চাই না, বাট সামটাইমস আমি গালি দিয়ে ফেলি, আমার নিজেকেও গালি দেই। আমাদের মন তাৎক্ষণিকভাবে বদলায় যায়, আমরা সব কিছু ভুলে যাই। এই মাসুদ্দিন না আসলে আজকে আপনি 111-এর কথা আমরা কোনোদিন মনেও করতাম না। কে কার কথা মনে রাখে? আমি কি কখনো এই এই ঘটনাটা আপনার সামনে আনতে পারতাম যে আমার সামনে বৈশা ডায়েরির মধ্যে লেখছে যে তার খালেদা জিয়াকে সৌদি বরের কাছে পাঠায় দিচ্ছে? সাইফুল ভাই, আপনার আপনার মনে আছে নিশ্চয়ই। দেখুন, মানে নিয়তির কি পরিহাস! যখন 111 এর সরকার ক্ষমতায় আসলো, যখন মঈনুদ্দিন ফখরুদ্দিন দায়িত্ব গ্রহণ করলেন বা ঘোষণা দিলেন, তখন রীতিমতো কিছু মানুষ মিষ্টি বিতরণ করছে। ওইটাও যে একটা সেট আপ ছিল, এবং গণমাধ্যমগুলোতে আবার সেগুলি সম্প্রচার করতে বাধ্য হয়েছিল, মানুষ খুশিতে মিষ্টি বিতরণ করছে। না বাধ্য হয়েছে, না গণমাধ্যম ওই লাইনেরই ছিল? আপনি কিছু, সবাই তো আর এটার সঙ্গে যুক্ত ছিল না। চুপ মানে ছিল না। হ্যাঁ, আপনি সবসময় সুবিধাবাদী, মালিক শ্রেণী সবসময় সুবিধাবাদী সারা দুনিয়াতেই। মালিক শ্রেণী সবসময় সুবিধা আছে। এখানে মেরুদণ্ড যারা দাঁড়া করা, যারা দাঁড়াতে পারতো, তারা তো দাঁড়ায় নেই, তারা দাঁড়ায় নেই, তারা ও মাথা নত করছে। সো এটা 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 এক ধরনের আমাদের সামাজিক ক্যারেক্টারও বটে। হ্যাঁ, আমরা কেউ প্রোটেস্ট করি না, নাহলে কি একজন সাংবাদিক প্রোটেস্ট করা উচিত ছিল না? করে নাই তো। আপনি কি নাই প্রোটেস্ট করার সাংবাদিক নাই? আছে তো, কিন্তু তারা কি করেছে? করে নাই তো। আপনি বলেন এই যে আজকে আপনি আনিস আলমগীরকে নিয়ে ইয়ে করছেন অনেক, আমি আপনার এটা খুব ভালো করে দেখছি, আনিস আলমগীর অনেক মিষ্টি মিষ্টি কথা আপনি শুনছেন। আনিস আলমগীর অনেকবার বাটপার, উনি তো অ্যাসাইন ইউনুসকে বাটপার বলার জন্য। সে তো নিজের মন থেকে বাটপার বলতেছে না, সে তো মুক্তি পাওয়ার জন্য ইউনুসকে বাটপার বলতেছে। ডু ইউ থিঙ্ক, আপনি এটা মনে হয় না? নাহলে একটা লোকরে টার্গেট করলো কেন উনি? কি করছে আনিস আলমগীরকে? কি করছে ইউনুস? উনি তো বদ্দা জেলে বদ্দা নিয়েছে, করতেন। হ্যাঁ, জেলে নিয়েছে। কে? আর কি ইউনুস জেলে করতে নিছে? হবে? আনিস আলমগীরকে জেলে নেওয়ার লোক অন্যরা কিন্তু। যেটা আপনি একবার তুলতে চাইছিলেন ওই সময় যে আনিস আলমগীরকেও নির্যাতন করা হয়েছে, সেখানের ঘটনাও অন্য, এই ঘটনাও অন্য। সো আমরা এগুলি বলে আমরা নিজেদেরকে ছোট করতে চাই না। বাট উনি এখন একটা একটা অ্যাসাইনমেন্টে আছেন, যে অ্যাসাইনমেন্টটা ওনার, যে ইউনুসকে একসময় বদ্দা বলতেন যিনি, তিনি তাকে বাটপার বলেন। তো উনি বাটপার বললে কি আসা যায় ইউনুসের, বলেন তো? আমি বাটপার বললে কি আসা যায় ইউনুসের? কিছু না আসা যায়? ভাই, সো এভাবে যদি সবাইকে ধরতে থাকেন, তাহলে তো আপনি ওই যে কি যেন বলে না, কি বাঁচতে গিয়ে উলুবন না, উলুবন না, যে যার যা সেটা সাবার আমি হয়ে বাঁচার যাবে। দরকার নাই। যার যা সেটা বলবেন আপনি। আপনি যার যা বলেন। বীরত্ব দেখানোর কোনো দরকার নাই। আমি বীরত্ব দেখানোর আমি বুঝি না যে এখানে কোনো বীরত্ব আছে আনিস আলমগীরের। ও একজনকে কথায় না খায় উনি বাটপার প্রমাণ করতে পারবে? ক্যান আনিস আলমগীর রিপোর্ট অন হিম? আমরা কিন্তু রিপোর্ট করেছি। জি, উনি রিপোর্ট করছে একটা রিপোর্ট উনি করেন নাই ইউনুসেফ। উনি এখন হঠাৎ করে শেখ হাসিনার উনি কি উদ্ধৃতি দিয়ে বাটপার উনি বলেন কি কি করে? রিপোর্টার নাকি? উনি তো না, 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 অবশ্যই বীর বিক্রম রিপোর্টার উনি। বাংলাদেশের একমাত্র বীর বিক্রম খেতাবপ্রাপ্ত রিপোর্টার, এবং একমাত্র খতিব যাকে জড়ায় ধরে আদর করে এরকম রিপোর্টার। বাংলাদেশে আর কোনো খতিবের পায়ের কাছে বসেছিল একজন সম্পাদক, আর সেই খতিব ওনাকে জড়ায় ধরে আদর করছে। তো আপনি বলেন তো এর চেয়ে বীর বিক্রম কে আছে? তো ওনার কোনো দরকার আছে আনিস আলমকে যে ভাষায় বা এই ইউনুসকে, এবং অন্য কাউকে কিছু বলছেন না কিন্তু সে, কিন্তু তার ঘটনায় কিন্তু অন্যরা জড়িত, না, অন্যরা উনি জড়িত। তো আসিফ নজরুলের কথাও বলেছেন। উনি শফিকের কথাও বলেছেন। উনি কার কথা বলেন নাই? কে? এই তিনখানি। আচ্ছা, আপনি বা ব্যক্তিগতভাবে বা দেয় মানে সবকিছু আমি কার আমি আছে? কারো সমালোচনা করে সময় নষ্ট করার কোনো লাভ নাই, বুঝছেন? জি, তুমি শুধু এইটুকু আপনার এখানে করেন যে তারেক রহমান এখানেই সীমাবদ্ধ থাকবেন, এর বাইরে উনি কিছু করতে পারবেন না। ওকে, ফিনিশ। হি ওকে, ওকে, ক্যানট ডু এনিথিং, ওকে। বিকজ এখন তার হাত, এই যে তার হাত এরকম, কারা তার হাত এরকম করে রেখেছে? এই যে এরাই এখন যারা আছে, তারা যারা তাকে নিয়ে আসছে তারা। তারাই কারা? যদি একটা হিন্টস দেন, মানুষ বুঝুক যে কারা তারা। এবং মানুষ তো ভালো করেই জানে তারেক রহমান হলো ভারতের সমর্থিত সরকার, এটা সবাই জানে। বা সবাই জানে তারেক রহমানের পররাষ্ট্রমন্ত্রী হলো অজিত দোভালের চর, এটা সবাই জানে, সবাই জানে, বলে না।
ইচ অ্যান্ড এভরিওয়ান নোজ। বহু রিপোর্টিং হয়েছে যে অজিত দোভালের সাথে খলিল কিভাবে খাতির করছে, বহু রিপোর্টিং হয়েছে বিভিন্ন দেশে, ইয়াতে ইন্ডিয়ান পত্রিকা, যে অজিত দোভালের সাথে অজিত দোভাল কি করে। আমি আনন্দবাজারের রিপোর্ট আপনার বলছি, বাংলাদেশের পত্রিকাটা ছাপা হয় নাই। আনন্দবাজারের রিপোর্ট এসেছে যে অজিত দোভাল ফোন করেছে খলিল সাহেবকে, যে আপনি ফোনটা নিয়ে ইয়ার কাছে যান, ইউনুস সাহেবের কাছে যান, এবং সেই ফোন নিয়ে সেই ইউনুস সাহেবের কাছে গেছে, ওই তার ইউনুসকে ফোন দিয়েছে, ইউনুসের সাথে কথা বলেছে, এবং সেই ফোন আবার দিয়ে খলিলকে ইনস্ট্রাকশন দিয়েছেন। যেসব ইনস্ট্রাকশন দিয়েছে প্রত্যেকটা ইনস্ট্রাকশন ইউনুস পালন করছে। এই যে এখনকার সবকিছু, এটা খলিল, এটা আনন্দবাজারের রিপোর্ট, ইটস নট মাই থিং। তো আমাদের দেশে ছাপা হয় না কিন্তু। তো অজিত আপনার কি দোভালের, মনে হয় ভারত আমি তাকে অ্যাসেট বলি, ইন্ডিয়ান পত্রপত্রিকা তাকে বলে ভারতের অ্যাসেট, রয়ের অ্যাসেট তাকে বলে। তো রয়ের অ্যাসেট, উনি আসলেন কি করে? উনি যেই তারেক রহমান মাত্র 10 দিন আগে বললেন আমার দেশে যাওয়া বহু কিছুর কাছে বন্দী, বলছে না নাকি? বলে নেই। তো হঠাৎ করে এই বন্দিত্ব গুছলো কার দিয়ে? সেটা প্রকাশ করুক। এটা প্রকাশ না করা পর্যন্ত আমার সন্দেহ থেকে যাবে না। আমি সন্দেহ করবো না যে উনি কার মাধ্যমে আসলেন, কে তার বন্দিত্ব গোছালো। হুম, দ্যাট মাস্ট বি এখন সামওয়ান। এখন একজন মানুষ কয়জনের অ্যাসেট হতে পারে? সে আমেরিকারও অ্যাসেট, সে ভারতেরও অ্যাসেট। সো না, কে? ইয়ে খলিলুর খলিল। রহমান। হুম, খলিল আসছে, খলিলকে তখন সংগ্রহ করা হয়েছে যে তার সাথে সে আমাদের ফরেন মিনিস্ট্রির চাকরি করতেন, বড় পদে চাকরি করতেন, বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে চাকরি করতেন, তার অনেক যোগ্যতা আছে, তার ইউনুসের সাথে তার খাতির আছে। এই খাতিরে ইউনুস তো সব খাতিরের লোকদের নিয়ে আসছেন। খাতিরের লোকটা আমেরিকার, এই যে বিভিন্ন জায়গাতে তার একটা লিয়াজ আছে, সম্পর্ক ছিল, এবং তা প্রমাণ করছে সে সম্পর্ক আছে। কিন্তু আমেরিকার অ্যাসেট আমি জানি না সেটা, কিন্তু সে পরবর্তীতে অজিত দোভালের অ্যাসেট হয়েছে। কেমনে জানেন? সে একটা মিটিংয়ে গিয়েছিল শ্রীলঙ্কাতে, শ্রীলঙ্কা কনক্লেভ। ওই কনক্লেভ থেকে তার অজিত দোভালের সাথে খাতির হয়, এবং অজিত দোভাল তাকে দিল্লিতে ডেকে নিচ্ছে, দিল্লিতে মিটিং করছে। তারপর দেখেন তার রিকোয়েস্টে কিন্তু অজিত দোভাল মোদির সাথে ইউনুসের যেখানে বলা হয় যে মোদি তার জন্য ওয়েট করে বসেছিল, তিনি বীর দর্পে ঢুকেছেন, অনেক বর্ণনা আছে না, সেই মিটিংটা অর্গানাইজ করেছে সে। সো হি বিকেম অ্যান অ্যাসেট, এবং সেই অ্যাসেটটা কিন্তু কন্টিনিউ করতেছে সে ভারতে। এই সরকার সমস্তভাবে ভারত, অলমোস্ট মানে বলতে পারেন যে ভারতের সমর্থনে এই সরকারটা আসছে। এবং যদি ভারত এই প্রক্রিয়াটার মধ্যে নির্বাচনের ব্যাপারে চাপ না দিত, তাহলে কিন্তু নির্বাচনটা হতো না, বাধ্য করেছে নির্বাচনটা। জি, তা আপনার কি মনে হয় যে ভারত একটু বেশি প্লে করে ফেলছে? তারা ডাবল রোল প্লে করছে কিনা? না, ভারত কেন ডাবল প্লে? বাবুল তার স্বার্থে প্লে করতেছে। আমি মোটেও ডাবল প্লে, সে তার স্বার্থে যেখানে দরকার, তার দরকার বাংলাদেশের সাথে বন্ধুত্ব, সেটা যে থাকুক। আর শেখ হাসিনা থাকলে তার খুব ভালো, আর অন্য থাকলে তার কম ভালো, কিন্তু কম ভালোই তো তার কাউকে লাগবে। ইউনুসকে দিয়ে তার পারপাস সার হচ্ছে না। হুম। সো তারা যাকে যাকে দিয়ে তার হবে তাকে নিয়ে আসছে। ওকে, আমার না এই জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগে, বা একটু মন খারাপও লাগে। ধরেন ভারত তো ডেফিনেটলি তার দেশের স্বার্থ তারা দেখবেই। অফকোর্স। আমরা আমরা কেন আমাদের স্বার্থটাকে সবচেয়ে আগে দেখতে পারি না? আমাদের সমস্যাটা কোথায়? না কেন, আমরা তো দিল্লি দখল করার আগ্রহ আছে না আমাদের? না, ওইটা ওই ওই আলোচনায় না যায়, ওটা একটা ফালতু কথা। কিন্তু আমাদের দেশের স্বার্থটা আমাদের রাজনীতিবিদরা সবার আগে কেন দেখতে পারেন না? দেখতে পারলে সমস্যাটা কোথায় গিয়ে হয়? আমাদের আমাদের একটাই, আমরা মানে এটা আসলে আপনি আবার নৃতাত্ত্বিক গল্পে চলে যেতে হবে। আমাদের না, নৃতাত্ত্বিক অতীত গল্পে ইতিহাস, যেয়েন না। কিন্তু আমি যদি ইতিহাসটাই আপনাকে একটু এরকম আমাদের। সংক্ষেপ করে দেই, নিজের দেশের স্বার্থ দেখতে গেলে শেখ হাসিনার মতো পরিণতি হয় কিনা? তা তো হয়েছে, বঙ্গবন্ধু ট্রিপ যে পরিণত হয়েছে নিজের দেশের স্বার্থে দেখতে গিয়ে, শেখ হাসিনারও একই রকম পরিণত হয়েছে। তবে এবার শেখ হাসিনার যে পরিণতিটা, এটা কিন্তু ভারত সম্পর্কিত না, ভারত এটার মধ্যে ইনভলভ না, ভারত তাকে অ্যালার্ট করেছে, বাট শি ডিডন্ট টেক ইট। সেম থিং কিন্তু বঙ্গবন্ধুকে অ্যালার্ট, আমি একটা পুস্তকে পড়েছি, বিশ্বাস করেন, যে বঙ্গবন্ধুর রয়ের স্টেশন চিফ ধানমন্ডি 32 নম্বর নিচে 3 ঘন্টা বসেছিল বঙ্গবন্ধুর ব্রিফ করার জন্য, বঙ্গবন্ধু শুনে নেই। এর বইয়ের মধ্যে লেখা। তো আমি বইয়ের কথা বল, আমি তার ঘটনাগুলি দেখি নাই, আমি বইয়ের কথা বলছি। স্টেশনশিপ পৌঁছেছিল, শুনে নাই উনি মনে করছেন উনি সবকিছু শুনেন। আমাদের ত্রুটিগুলো কোন জায়গায় দেখেন? আমাদের ত্রুটিগুলো ঐতিহাসিক বা যদি মুক্তিযুদ্ধ থেকে শুরু করেন, পৃথিবীর কোন দেশে আছে যে দখল, মানে যারা বিজয়ী শক্তি তার দখল ছেড়ে চলে যায়? কোথায় কোনো উদাহরণ আছে? দ্যাট ইজ অনলি উদাহরণ। ভারতের 1 নম্বর মিস্টেক ছিল বঙ্গবন্ধুর ওই বক্তব্যটা শোনা। তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ন্যারেটিভ এভাবে হইতো না। মুক্তিযুদ্ধের ন্যারেটিভ তখন থেকে চেঞ্জ হয়ে গেছে।
যখন আপনি বঙ্গবন্ধুর এক কথায় বঙ্গবন্ধুকে ইন্দিরা গান্ধী তার জন্মদিনের উপহার দেওয়া সৈন্যগুলি সরায় নিছে। আমি বলি না যে ভারতীয় সেনাবাহিনী আমাদের এখানে সারা জীবন থাকে, কিন্তু সেই সময় কোন দেশে আছে যে আপনি একটা সিচুয়েশন সেটেল ডাউন না করে আপনি দেশটা থেকে চলে যাবেন? আছে কোথাও? কোনো উদাহরণ নাই, কিন্তু সেই সময় গেছে। সেটা একটা বড় মিস্টেক ছিল, সেই বঙ্গবন্ধুর পক্ষ মিস্টেকটা থেকেও মিস্টেক, যদি বলেন, সেই ইন্ডিয়ার পক্ষ থেকেও মিস্টেক মিস্টেক। কি বাংলাদেশের জন্য, সেই নাকি মিস্টেকটা ভারতের জন্য? বাংলাদেশের জন্য মিস্টেক, এটা ভারতের জন্য তো মিস্টেক কেন? ভারত তো সবসময় বাংলাদেশকে একটা বন্ধু চেয়েছিল, তাই না? এই দেশের স্বাধীনতার সংগ্রামে সহায়তা কেন করছে? এই দেশের 1 কোটি মানুষকে কেন না, রয়েছে? সে সাইফুল ভাই, আমি এই দেশের শুনেছি। পক্ষে চাইছে। কিন্তু তারা তাদের স্বার্থটার জন্য তারা মনে করছে বঙ্গবন্ধু ইজ এনাফ, বাট বঙ্গবন্ধু ওয়াজ নট এনাফ ইন দ্যাট টাইম। কারণ আপনার বাংলাদেশের 33% বা 34% ভোটটা হিসাব করেন, তখনকার সময় কিন্তু এই দেশের 33 বা 34% মানুষ কিন্তু বঙ্গবন্ধুর বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে ভোট দিয়েছে। সেই মানুষগুলোকে কন্টেইন না করার আগেই বঙ্গবন্ধু পুরাপুরি সবাইকে ভাই বানিয়ে ফেলছেন, সবাইকে বন্ধু বানিয়ে ফেলছেন। এটা 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 একজন উদার নেতার পক্ষেই সম্ভব, একজন বড় দিলের নেতার পক্ষেই সম্ভব। কিন্তু ওই লোকগুলির তো, ওই যারা বিরোধিতা করছে তারা তো এটা বলে নাই। তারা তো বলছে এই জিতছে, এবার পরের বার তারা আমি হারাবো। হুম। হারাই দিচ্ছে তাকে। আই এগ্রি, কিন্তু তখন আই এগ্রি, তাকে যখন কিন্তু হারায়, তার যে সহকারী যে শক্তিটা থাকার দরকার ছিল, সে শক্তিটা তার ছিল না। আমি আরো একটা ঘটনা, জোহরা তাজউদ্দিনের ইন্টারভিউ আমার ইন্ডিপেন্ডেন্টে ছাপা হয়েছে। ইন্টারভিউতে জোহরা তাজউদ্দিন আমি বলছে 14 অগস্টে কিভাবে তাজউদ্দিন আহমেদ লুঙ্গি পরা তাজউদ্দিন তার বাড়ি থেকে 32 নম্বরে হেঁটে গেছে। হেঁটে গিয়ে তাজউদ্দিন বঙ্গবন্ধুর জন্য বসেছিল, বঙ্গবন্ধুর কথা বলার জন্য। আমি বলি জোহরা তাজউদ্দিনের কাছে এসে দুঃখ করে কাঁদছে। সে যা বসেছিল বঙ্গবন্ধুর অ্যালার্ট করার জন্য, বঙ্গবন্ধু কিছু একটা তার কাছে কোনো একটা খবর আসছিল, তিনি গেছেন ওখানে। যায় বঙ্গবন্ধু যায় যখন সিঁড়ি দিয়ে উঠছে, বঙ্গবন্ধুর সাথে দেখা, তো কিরে তাজ কয়ে, উনি তো তাজ বলতেন, তো যেটা জোহরা তাজউদ্দিনের কথা, তাজ বলে কি জন্য আসছেন, তো বলছে বঙ্গবন্ধু আপনার সাথে কি তুই আবার মোশতাকের বিরুদ্ধে কথা বলবি? মোশতাক কিন্তু পেছনে বসা। ওই রাতে 14 আগস্ট রাতে, এটা জোহরা তাজউদ্দিনের ইন্টারভিউ আমার ইন্ডিপেন্ডেন্টে ছাপা আছে, যে ওই দিনের ঘটনাগুলি উনি বলছেন। এবং তাজউদ্দিন ফেরত এসে, উনি ঘটনাটা বলতে পারেন নাই বঙ্গবন্ধুকে, উনি ফেরত এসে কাঁদছে যে আমি বোধহয় বাঁচাইতে পারলাম না, এবং রাতেই ঘটনাটা ঘটছে। হুম। আমি 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 ভারতের ন্যারেটিভটা যদি একটু দেখেন সাইফুল ভাই, আপনি ঠিকই বলেছেন যে পৃথিবীর কোনো দেশে এটা ঘটে নাই যে যেভাবে করে বঙ্গবন্ধু এবং ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতীয় সেনারা বাংলাদেশ থেকে চলে গেল, এটি সত্যি একটা অভাবনীয় ঘটনা। কিন্তু ভারতের এটা নিয়েও কোনো আপত্তি ছিল না, আমি যতদূর শুনেছি। বরং যখন বঙ্গবন্ধু ওআইসিতে জয়েন করলেন, এটা নিয়ে ভারত খুব মানে নাখুশ ছিলেন। এরপরে আরো বেশ কিছু কাজ এইগুলি মুখরোচক কথা। আমি আপনাকে আপনি যে ইতিহাস ঘাটেন, ঘটনাগুলো ডিফারেন্ট। ঘটনাগুলোতে এগুলাতে উপরি কাঠামো বলে না, উপরি মহলের অস্থিরতা, উপরি মহলে, কিন্তু ভেতরের ঘটনা কিন্তু ডিফারেন্ট ছিল। বঙ্গবন্ধুর, আপনি খালি খেয়াল করে দেখেন এখানে যে ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়া কোন কোন জিনিসগুলোর কারণে বাংলাদেশকে সহায়তা করছে যুদ্ধে, কি কারণটা কি? সে একদম, আপনি যদি দেখলেন নির্ভেজাল, বাংলাদেশের স্বাধীনতা তার কাছে কিন্তু ফ্যাক্টর ছিল না। তার ফ্যাক্টর ছিল ইস্টার্ন বর্ডার ফ্রি করা, ইস্টার্ন বর্ডার থেকে তার ইয়েটা, মানে কি, হুমকিটা শেষ করা ভারতের একমাত্র এজেন্ডা ছিল। সেই ইস্টার্ন বর্ডার যখন তারা দেখছে, যে ইস্টার্ন বর্ডারের, যে আমরা যেই জন্য ইস্টার্ন বর্ডার তৈরি করলাম, সেই ইস্টার্ন বর্ডার আবার ওই লাইনে হাঁটতেছে। আবার আপনার সবচেয়ে বড় দুর্ঘটনা বাংলাদেশে ঘটছে হলো ভুট্টোর আগমন। বঙ্গবন্ধু তাকে মালা দিয়ে নিয়ে হ্যাঁ, আসছে। এটাও একটা ভারত ভালো চোখে দেখেনি, এবং না না, ভারত, এগুলো আমি পলিসিগত কথা বলছি। আমি রাইট। আমি কিন্তু ভুট্টোর আগমনটাও আমরা উপরে দেখি, কিন্তু ভেতরে ঘটনা কি? বঙ্গবন্ধু তো ইসলামাবাদ এবং ওআইসি বা ওই লাইনের দিকে হেঁটে যাচ্ছিলেন। কেন? জি। উনি মনে করেছিলেন, অবশ্যই ওনার একটা যুক্তি ছিল, উনি মনে করেছিলেন বাংলাদেশের, দেখেন এখানেও কিন্তু আরেকটা নেট, বাংলাদেশের আর্থিক সহায়তা প্রয়োজন। একমাত্র তখন সৌদি আরব বাংলাদেশকে এই হেল্পটা করতে পারতো, বঙ্গবন্ধু এই জন্য দিয়ে গেছিলেন। কিন্তু দেখেন ওইখানেও বঙ্গবন্ধু ধাক্কা খেয়েছেন। সৌদির বাদশার সাথে বৈঠকে সৌদি বাদশা যখন বললেন, তাকে উনি যখন বললেন যে স্বীকৃতি দাও, তখন উনি বলছেন যে হ্যাঁ দিতে পারে, তুমি যদি ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ করো। বঙ্গবন্ধু পারেনি। হুম। সো বঙ্গবন্ধু ফুল অফ কন্ট্রাডিকশনের ভিতর দিয়ে তার ফাইটটা গেছে। রাইট, ঠিক একই রকম ভুল তো আসলে শেখ হাসিনা সরকারও করেছেন। তিনি ভারত এবং চায়নার সঙ্গে ভারসাম্য করতে গিয়ে তো শেষ পর্যন্ত মানে ভারত তার উপরও নাখোশ হলো, তাই না?
বা- শেখ হাসিনার বিদায়টা কিন্তু চায়না বা ভারতের কিছুই না। ইট ইজ মানে টোটালি এইটা 2012 অথবা আপনি আন্দোলনটা কবে শুরু হয়েছিল যে সড়ক আন্দোলনটা কবে শুরু হয়েছে বলেন তো? 18তে 18তে সড়ক, ওই যে সড়ক নিরাপদ তার সড়ক আন্দোলন, হ্যাঁ। নিরাপদ সড়ক, তার আগে হইলো ওই যে নুরাদের আন্দোলন হয়েছে না? ওই ওই সময় থেকে আপনি যদি ফান্ডিংটা দেখেন, ইউএসআইডের যে ফান্ডিং এর কথা ট্রাম্প বলেছে, আপনি ডেলি স্টারের টার্ম আছে, ওইখান থেকে সে ডেলি স্টারও টাকা পাইছে, ব্র্যাক টাকা নিয়েছে। এবং আপনি আশ্চর্য হবেন, ওইটার ফান্ড দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে এই যে ছাত্র শক্তিকে ফান্ড করা হইতো, এই ছাত্র শক্তি সেই ফান্ড থেকে এই ঢাকা ইউনিভার্সিটির টোকাইদেরকে লালন পালন করতো। এদেরকে এই যে টোকাইদেরকে বলে না, অনেক অনেক টোকাই, জাতিসংঘ রিপোর্ট আছে অনেক টোকাই মারা গেছে। এই টোকাই কারা জানেন? এই টোকাইগুলিকে ওরা ফান্ড দিয়ে একটা নেশা করাইতো, যাদেরকে সামনে নিয়ে গেলে ওদেরকে আর ওরা মৃত্যুর ভয় পেতো না, ওরা সামনে হাঁটতো এবং ওরা মারা গেছে হুম। ওই ফান্ড দিয়ে, ইউএসআইডের ফান্ড দিয়ে। সো ইট ওয়াজ টোটালি ইউএস প্ল্যান, ইট ইজ নট চায়না, অর ইট ইজ চায়না ইনভলভই হয় না এতে। চায়না পাত্তাই দেয় না, চায়না জানতো, ইন্ডিয়া না, না, জানতো শেখ সাইফুল হাসিনাকে ইনভলভ জানিয়েছে, সাইফুল ভাই, শেখ আমি যে হাসিনা পাত্তা পয়েন্টটা দেয়নি। রেজ করছি সেটি হচ্ছে, আপনি দেখেন শেখ হাসিনা চায়না গেলেন, ভারতে গেলেন, ভারত থেকে এসে চায়না গেলেন, চায়নাতে মিটিং শেষ না করে তিনি চলে আসলেন। ও চায়নার কিছু ফান্ড দেওয়ার কথা ছিল, কিন্তু সেটি তারা দিল না, মাত্র $140 মিলিয়ন দিতে তারা রাজি হলো। ফলে আমার মনে হয় এই জায়গাটা আপনি প্রকাশ্যে যে রিপোর্টিংটা আসছে, এই রিপোর্টিংটা না, ওইখান থেকে ওনার ফেরত আসার অন্য কারণ ছিল, সেটা আমি আচ্ছা, মানে জি, আমি বলতে পারবো না। কারণ আমি এইটুকু বলি, ওইটা কিন্তু কোনোভাবেই চায়না ওনাকে ইগনোর করছে বিষয়টা তা না, অন্য একটা কারণ ছিল, ওনাকে চলে আসতে হয়েছে। হুম। না, সেটাই, ওইখানেই তার ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল আসলে। যাই হোক, এখন আজকে আমি শেষ করব সাইফুল ভাই, কিন্তু আমি যেটি ইয়ে করছি যে, মানে আপনি বলেছেন যে তারেক রহমান ১/১১ কুশীলবদের মধ্যে বা ক্রীড়নকদের মধ্যে শুধু মাসুদউদ্দিন চৌধুরী পর্যন্তই তিনি সীমিত থাকবেন, এরপরে আর নাড়বেন না। আই ডোন্ট বিলিভ ইট। আপনি কেন বিলিভ আই করেন? বিলিভ ইট, আই বিলিভ ইট, হি ক্যান ডু ইট, হি ওকে, ক্যান ডু ইট। তিনি সব জায়গায় হাত দিতে পারবেন না, দু এক আচ্ছা, জায়গায় হাত দিবেন, তার ব্যক্তিগত রাগ ক্ষোভের কারণে দু এক জায়গায় হাত দিবেন, সব জায়গায় অসম্ভব ব্যাপার। উনি যে মুসলেকা দিয়ে গেছিলেন, সেই মুসলেকা দিয়েই উনি আসছেন, এবং ওনাকে ওইভাবে চলতে হবে।